প্রচণ্ড শীত ও ঝড় বৃষ্টিতে করুণ হাল গাজাবাসীর। ধৈর্যের পরীক্ষা কবে শেষ হবে আল্লাহ? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। হে আল্লাহ, গাজাবাসীকে আর কত পরীক্ষায় রাখবেন? আর কত? কবে তাদের চূড়ান্ত বিজয় আসবে? কবে বর্বর দখলদাররা লেজ গুটিয়ে পালাবে? কবে খুব মর্যাদার সাথে বুক উঁচিয়ে বিশ্বের মাঝে বীরের বেশে উদযাপিত হবে ফিলিস্তিন নামক দেশটির মানুষের আত্মত্যাগ ও মাহাত্ম্যের কথা? এমন সময় চলছে যখন যুদ্ধবিরতির মধ্যেও হামলা অব্যাহত আছে। মরছে মানুষ, অভুক্ত থাকছে শিশু। ন্যূনতম চিকিৎসা পাওয়া তো দূরের কথা, নিঃশ্বাস নেবার সময়টুকুও তারা পাচ্ছে না। এরই মধ্যে এসেছে শীত, ঝরছে অঝরে বৃষ্টি। ঝড় বৃষ্টি আর ঠান্ডায় খুব করুণ অবস্থা হয়েছে গাজাবাসীর। এই ধৈর্যের পরীক্ষা কবে শেষ হবে হে আল্লাহ? যুদ্ধবিধ্বস্ত গাজায় নতুন দুর্যোগ বয়ে এনেছে শীতকালীন ঝড় বাইরন। এর জেরে ভারী বৃষ্টিপাতে আশ্রয় শিবিরের বহু তাঁবু প্লাবিত হয়েছে। বন্যার আশঙ্কায় তাঁবু ছেড়ে পালিয়ে যাচ্ছেন শত শত ফিলিস্তিনি। একদিকে আন্তর্জাতিক সহায়তার অভাব, অন্যদিকে এই বিরূপ আবহাওয়া পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। খবর আল জাজিরার। আশ্রয় শিবিরে বহু তাঁবু প্লাবিত হওয়ায় অনেকে শুকনো জায়গার খোঁজে তাঁবু ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন। বুধবার কর্মকর্তারা জানান, শুক্রবার পর্যন্ত বজ্র ঝড়, প্রবল বৃষ্টি, দমকা হাওয়া আর শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে যুদ্ধবিধ্বস্ত গাজায় নতুন করে বিপর্যয় সৃষ্টি হতে পারে, কারণ সেখানে লাখো মানুষ তাঁবু, আধা পাকা ঘর বা ক্ষতিগ্রস্ত ভবনে জীবনযাপন করছেন। মানবিক সহায়তা কর্মীরা বলছেন, তাঁবু, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, মেরামতের প্রয়োজনীয় সরঞ্জাম প্রবেশের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা থাকায় গাজা এই দুর্যোগ সামাল দিতে প্রস্তুত নয়। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি ভিত্তিতে সহায়তা প্রবেশের জন্য নেতানিয়াহু সরকারকে চাপ দেওয়ারও আহ্বান জানিয়েছেন। দক্ষিণ গাজার রাফা শহরে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, আশ্রয় শিবির থেকে তারা ইতোমধ্যে তাঁবু প্লাবিত ও ভেতরে আটকে পড়া পরিবারের বিপদ সংকেত পেয়েছে। সংস্থাটি বলেছে, প্রয়োজনীয় সম্পদ আর সরঞ্জামের ঘাটতি সত্ত্বেও আমাদের দল মানুষজনকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। জাতিসংঘের মানবিক সমন্বয় দপ্তর OCHA জানায়, 761টি আশ্রয়স্থলে থাকা প্রায় 8,50,000 মানুষ সবচেয়ে বেশি প্লাবনের ঝুঁকিতে রয়েছেন। আগের ঝড়েও বহু স্থানে পয়ঃনিষ্কাশনের নোংরা পানি আশ্রয় শিবিরে ঢুকে পড়েছিল, তাঁবু ভেসে গিয়েছিল এবং মানুষকে বাধ্য হয়ে পালাতে হয়েছিল। প্যালেস্টিনিয়ান NGO নেটওয়ার্কের পরিচালক আমজাদ শাওয়া বলেন, ইসরায়েল তাঁবু ও জরুরি যন্ত্রপাতি ঢুকতে না দেয় গাজা পুরোপুরি অরক্ষিত হয়ে পড়েছে। অক্সফামের পরামর্শক ক্রিস ম্যাকিনটশ বলেন, গাজার মানুষ ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে। তার অভিযোগ, ইসরায়েলের আমলাতান্ত্রিক জটিলতার কারণে গাজায় যথাযথ আশ্রয় ব্যবস্থা তৈরির সুযোগ নেই এবং টানা কয়েক মাস ধরে নতুন তাঁবু এখানে ঢুকতেও দেয়া হয়নি। এর ফলে অর্ধেকেরও বেশি মানুষ তাঁবুর মধ্যে বাস করছে, আর ঝড় বৃষ্টি হলে অনেকেই ধসে পড়ার ঝুঁকিতে থাকা ভাঙা ভবনগুলোতেই আশ্রয় খুঁজতে বাধ্য হচ্ছেন। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক জানান, বর্তমান পরিস্থিতিতে নবজাতক সহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়তে পারে। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। চলতি বছরের 10 অক্টোবর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার আওতায় যুদ্ধবিরতি শুরু হয় এখানে। কিন্তু এই যুদ্ধবিরতি শুধুমাত্র কাগজে কলমেই, বাস্তবে নয়। ইসরায়েলের প্রতিনিয়ত হামলায় 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহত হয়েছেন 70,400 ফিলিস্তিনি, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। আহত হয়েছেন 1,71,064 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় গত 24 ঘণ্টায় নিহত হয়েছেন
6 জন। গাজার সরকারি মিডিয়া অফিসের মতে যুদ্ধবিরতির 60 দিনে 738 বার চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। হামলা চালিয়ে হত্যা করেছে কমপক্ষে 386 জনকে, আহত হয়েছে আরও 980 জন। শুধু তাই নয়, ত্রাণ প্রবেশেও বাধা দিয়ে যাচ্ছে তারা। এখন পর্যন্ত মাত্র 600 ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েলি বাহিনী। চুক্তির প্রথম ধাপে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তি অন্তর্ভুক্ত ছিল। এই শান্তি পরিকল্পনায় গাজার পুনর্গঠন এবং হামাস ছাড়া একটি নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কথাও উল্লেখ রয়েছে। ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ জোরালো করতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, যুদ্ধবিরতি বেসামরিক নাগরিকদের দুর্ভোগের অবসান ঘটাতে পারেনি। জোর দিয়ে বলেন, গাজা গণহত্যার জন্য দায়ীদের জবাবদিহি করতেই হবে। খবর টিআরটি ওয়ার্ল্ডের। বুধবার মানবাধিকার দিবসে লা মনক্লোয়া প্রাসাদে দেয়া বক্তব্যে সানচেজ বলেন, মানবিক মর্যাদা নিঃশর্ত এবং এ নিয়ে দর কষাকষির কোনো সুযোগ নেই। সানচেজ দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রতি মাদ্রিদের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন। বলেন, এটি ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের একমাত্র সম্ভাব্য সমাধান। তিনি জোর দিয়ে বলেন, গাজায় যুদ্ধবিরতি বাস্তব হওয়া উচিত, কাল্পনিক নয়। বলেন, বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ বন্ধ করতে হবে। মাহমুদ আব্বাসের পাশে দাঁড়িয়ে সানচেজ বলেন, 2025 সাল ফিলিস্তিনি জনগণের জন্য ভয়াবহ ছিল। গাজার 10টির মধ্যে 9টি বাড়ি এখন বসবাসের অযোগ্য এবং হাজার হাজার জীবন ও পরিবার ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘ হিসেবে গাজা উপত্যকা জুড়ে 5 কোটি টনেরও বেশি ধ্বংসস্তূপ রয়েছে। তিনি সতর্ক করে বলেন, যুদ্ধবিরতি বেসামরিক নাগরিকদের দুর্ভোগের অবসান ঘটাতে পারেনি। যুদ্ধবিরতি ঘোষণার পরেও গাজার ফিলিস্তিনিরা এখনও আক্রমণের শিকার হচ্ছে। প্রকৃত শান্তি ন্যায় বিচারের ওপর ভিত্তি করে তৈরি হতে হবে। এই গণহত্যার জন্য দায়ীদের আজ হোক কাল হোক জবাবদিহি করতেই হবে। সানচেজ সবশেষে বলেন, স্পেন ও ফিলিস্তিন সবসময় হাতে হাত রেখে চলবে। মাহমুদ আব্বাস 2024 সালের মে মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ায় স্পেনকে ধন্যবাদ জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা শান্তি বোর্ডে কারা থাকবেন সে বিষয়ে আগামী বছরের শুরুতেই ঘোষণা দেওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার হোয়াইট হাউসে রুজভেল্ট রুমে অর্থনীতি বিষয়ক এক অনুষ্ঠানে ট্রাম্প সাংবাদিকদের এ কথা বলেন। তিনি জানান, বেশ কয়েকজন বিশ্বনেতা এই বোর্ডে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন। ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় এই বোর্ড গঠনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের। ট্রাম্প বলেন, আমরা আগামী বছরের শুরুতে এই ঘোষণা দেব। শান্তি বোর্ড হবে সর্বকালের সবচেয়ে চমৎকার বোর্ডগুলোর মধ্যে একটি। তিনি আরও বলেন, মূলত এটি অর্থাৎ শান্তি বোর্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলোর প্রধানদের নিয়ে গঠিত হবে। তারা সকলেই এতে থাকতে চায়। এদিকে হামাস বলছে তারা অস্ত্র জমা দিতে প্রস্তুত, তবে মার্কিন পরিকল্পনা অনুযায়ী সম্পূর্ণ নিরস্ত্রীকরণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তারা। আল জাজিরায় সম্প্রচারিত এক সাক্ষাৎকারে হামাসের জ্যেষ্ঠ নেতা খালেদ মেশাল বলেন, হামাসের কাছে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের প্রস্তাব অগ্রহণযোগ্য। মেশাল বলেন, হামাস অস্ত্র ত্যাগ করতে রাজি হবে না। একজন ফিলিস্তিনির নিরস্ত্রীকরণ মানে তার আত্মাকে কেড়ে নেয়া। আসুন অন্যভাবে লক্ষ্য অর্জন করি। গত 10 অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র কংগ্রেস সদস্য র্যান্ডি ফাইন ফিলিস্তিনি জনগণকে নিশ্চিহ্ন করে দেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি দম্ভ করে বলেন, তাকে ইসলামোফোবিক বললেও তিনি পরোয়া করেন না। মঙ্গলবার কংগ্রেসের এক শুনানিতে তিনি এ কথা বলেন। খবর আল জাজিরার। কংগ্রেস সদস্য ফাইন প্রায়ই ফিলিস্তিনি বিরোধী বক্তব্য দিয়ে থাকেন। তিনি বলেন, ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে বর্ণবৈষম্যমূলক নিষেধাজ্ঞা আরোপের কারণে অধিকৃত পশ্চিম তীরের কয়েকটি এলাকায় তারা যেতে পারেন না। সঠিক তথ্য হল, ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ন্ত্রণকারী ইসরায়েলি সেনাবাহিনীর নিরাপত্তার স্বার্থেই ফিলিস্তিনি শহরে প্রবেশের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের সতর্ক করে সাইনবোর্ড রয়েছে। কিন্তু ইসরায়েলি বাহিনীর মাধ্যমে সশস্ত্র এবং সুরক্ষিত বসতি স্থাপনকারীরা নিয়মিতভাবে ফিলিস্তিনি গ্রামে হামলা এবং লুটপাট চালায়। এই বছর বসতি স্থাপনকারীদের আক্রমণে কমপক্ষে 2 জন মার্কিন নাগরিক নিহত হয়েছেন।
শুনানির সময় আমেরিকার জায়নিস্ট অর্গানাইজেশনের সভাপতি মর্টন ক্লেইনের কাছে ফাইন জানতে চান, যখন আপনি এমন একদল মানুষকে মোকাবিলা করবেন যারা ক্রমাগত ইসরায়েলের ধ্বংস চায়, যারা ইহুদিরা এই এলাকায় প্রবেশ করতে পারবে না, আমরা ইহুদি মুক্ত থাকতে চাই, আপনি কিভাবে এদের সঙ্গে শান্তি স্থাপন করবেন? ক্লেইন বলেন, ইসলামের সংস্কার করা উচিত এবং ইসরায়েলকে একটি ইহুদি রাষ্ট্র হিসেবে মেনে নেওয়া উচিত। তিনি আরও বলেন, কেউই এ বিষয়ে কথা বলতে চায় না, তারা ইসলাম বিদ্বেষী হিসেবে চিহ্নিত হতে ভয় পান। ফাইন তাকে বাধা দিয়ে বলেন, আমি এতে ভয় পাই না, আমি জানি না যারা আপনার ধ্বংস চায় তাদের সঙ্গে আপনি কিভাবে শান্তি স্থাপন করবেন। আমার মনে হয় আপনি প্রথমে তাদের ধ্বংস করুন। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। change tv.press, এক ফোঁটা হলুদও নেই।